अकेला कितनों को भारी पड़ रहा है, एक अकेला कितनों को भारी पड़ रहा है। ডায়লগবাজি কি শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর পক্ষে সত্যি বেশি ভারী হয়ে উঠেছে? দূর দিগন্তে কি তিনি নিজের বড় বিপদের কালো মেঘ দেখতে পাচ্ছেন? ভয় পাচ্ছেন ক্ষমতা চলে যাওয়ার? 12 বছরের মুখ্যমন্ত্রিত্ব এবং 11 বছরের প্রধানমন্ত্রিত্ব কালে কখনো যা বলেননি, তাই এখন ঠিক কেন বলে ফেললেন? কি বলেছেন তিনি? আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের নাম না করে তিনি বলেছেন, দেশের কিষাণদের রক্ষা করতে গেলে তাকে ব্যক্তিগতভাবে বড় বিপদের সামনে পড়তে হতে পারে। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। নরেন্দ্র মোদী এই প্রথম বলছেন তাকে ব্যক্তিগতভাবে বড় ক্ষতি স্বীকার করতে হতে পারে। ঝোলা উঠিয়ে যে কোনো সময় চলে যাওয়ার কথা বলা ফকির আদমির মুখে এরকম বড় ব্যক্তিগত ক্ষতির কথার মানে কি? কি বলতে চাইছেন তিনি? প্রধানমন্ত্রীর কাজ তো দেশের কিষাণ, মজদুর, আমজনতাকে বিদেশি ক্ষতিকর শক্তির হাত থেকে রক্ষা করা। তারাই তো তার শক্তি। আমজনতার ভালোবাসাই তো প্রধানমন্ত্রীর মূলধন। তা পেতে গেলে তার ব্যক্তিগত ক্ষতি হবে কেন? এতে তো তার লাভ। এই এপিসোডে মোদির এই বক্তব্যের বিশ্লেষণ নানা তথ্য দিয়ে করার চেষ্টা করব, আর সেই সঙ্গে মোদির এমন বিচিত্র অবস্থা নিয়েও আলোচনা করব। এপিসোডটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন মোদির সামনে এখন কোন বিপদ কিভাবে আসতে চলেছে। আর আগামী কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার আদালতে আদানি মামলায় বড় কিছু কি হতে চলেছে? নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। এতদিনে আমরা জেনে গেছি বিশ্বের জ্যাঠামশাই পাগলা জগাই ট্রাম্প রোজই কোনো না কোনো অজুহাতে গদি মিডিয়ার তথাকথিত বিশ্বগুরুকে চাপে রেখেছেন। রোজই নিয়ম করে তিনি মোদিকে নানাভাবে হেনস্থা করে চলেছেন। কিন্তু সেই চাপের প্রত্যাঘাত দিতে গেলে কি বড় ক্ষতি হবে? নরেন্দ্র মোদী কিন্তু দেশের বা তার দলের কোনো ক্ষতির কথা বলেননি, বলেছেন নিজের ব্যক্তিগত ক্ষতির কথা। কেন? ভারতের অর্থ ব্যবস্থা তছনছ করে দেবেন বলে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সেনেটরদের একটি অংশ এখন প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হুমকিকে দেশের বিপদের কথা না বলে নিজের ব্যক্তিগত ক্ষতির কথা কেন বললেন? और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। গোটা বিশ্ব এখন জেনে গেছে যে গত 11 বছরে কয়েকটি কর্পোরেটকে মাথায় তুলে নাচতে গিয়ে ভারতের অর্থনৈতিক দুরবস্থা এবং অসাম্য একেবারে চরম পর্যায়ে। দেশ বিদেশের সমস্ত তথ্য পরিসংখ্যানেই তা স্পষ্ট। আর এটা সবাই জানেন, গুজরাটি কর্পোরেট লবির সঙ্গে আমেরিকা এবং পশ্চিমী দুনিয়ার মাখামাখিতেই ভারতের জিডিপিকে এরকম চকচকে দেখায়। আর ভেতরে তাকালেই দেখা যায় 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার করুণ চিত্র। আর নরেন্দ্র মোদীর সেই কর্পোরেট মিত্ররা ক্ষতিগ্রস্ত হলে তার যতটা না দেশের ক্ষতি, তার থেকেও বেশি ক্ষতি কি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর নিজের? এটাই কি তার বক্তব্যের মোদ্দা কথা? কি বলেছেন তিনি? और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। গত 7ই আগস্ট দিল্লিতে MS স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে এই কথাগুলোই বলেছেন নরেন্দ্র মোদী। মানে মোদী বলতে চেয়েছেন কোনো কিছুর বিনিময়ে তিনি ভারতের কৃষকদের বা শ্রমজীবী মানুষের সঙ্গ ছাড়বেন না। ব্যক্তিগতভাবে তাকে কি ক্ষতি স্বীকার করতে হবে সেই রাজনৈতিক আলোচনা একটু পরে করছি। তার আগে কৃষক এবং শ্রমজীবী মানুষদের সম্পর্কে তার এই কুম্ভীরাশ্রু বিসর্জন নিয়ে সত্যি কথাটা আগে বলা দরকার। ডক্টর স্বামীনাথনের কৃষি ফর্মুলা নিয়েও একটু পরে আলোচনা করব। তাতেই বোঝা যাবে প্রধানমন্ত্রীর দ্বিচারিতাটা কতটা গভীর। কৃষক এবং শ্রমজীবী মানুষের পাশে থাকার এই প্রতিশ্রুতি যে নেহাতি জুমলা,
তা তিনি ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন। এই তো মাত্র 4-4.5 বছর আগেকার ঘটনা। এত তাড়াতাড়ি কেউ ভুলে যায় নাকি? মোদী সরকার সংখ্যাগরিষ্ঠতার দম্ভে এনেছিলেন 3টি কৃষি আইন। কোনো কৃষক সংগঠনের সঙ্গে, কোনো বিরোধী দলের সঙ্গে আলোচনাই করেননি। দেশের প্রায় প্রত্যেকটি কৃষক সংগঠন তার এই কৃষি আইনকে বলেছিল কালা কানুন। রাজধানী দিল্লি এবং দিল্লির আশেপাশে, বিশেষ করে সিংঘু, টিকরি এবং গাজীপুর সীমান্তে 1 বছর ধরে অবস্থান করেছিলেন কৃষকেরা। তারা যাতে দিল্লি প্রবেশ করতে না পারেন তার জন্য রাস্তায় বড় বড় লোহার কাঁটা, জাল, সিমেন্টের বোল্ডার ইত্যাদি দিয়ে দিল্লির পুলিশ 1 বছর ধরে কৃষকদের হেনস্থা করে গেছে। 2020 সালের নভেম্বর থেকে শুরু হওয়া কৃষক আন্দোলনে 700রও বেশি কৃষক শহীদ হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি এদের জন্য 1 ফোঁটাও চোখের জল ফেলেনি। উল্টে অমিত মালবিয়া এবং তার আইটি সেল এবং মেরুদণ্ডহীন ভারতের গদি মিডিয়া কৃষকদের দেশদ্রোহী, খালিস্তানি ইত্যাদি নানা রকম তকমা দিয়ে হেনস্থা করেছে। এমনকি তাদের সমর্থনে এসে দাঁড়ানো নাগরিক সমাজ, শিক্ষিত মানুষদেরও দেশদ্রোহী বলতে এরা দ্বিধা করেনি। আর মোদী নিজে কি বলেছিলেন সংসদে দাঁড়িয়ে? বলেছিলেন দেশে এক নতুন শ্রেণী তৈরি হয়েছে, তারা যেখানে আন্দোলন হয় সেখানেই হাজির হয়, তাদের নাম আন্দোলনজীবী। लेकिन मैं देख रहा हूं कि पिछले कुछ समय से इस देश में एक नई जमात पैदा हुई है, एक नई बिरादरी सामने आई है और वो है आंदोलनजीवी। কৃষকদের সেই অনড় আন্দোলনের সামনে মাথা নিচু করে 2021 সালের 19 নভেম্বর গুরু নানকের জন্মদিনে 3 কৃষি আইন প্রত্যাহার করে নেয় মোদী সরকার। কিন্তু সেদিন তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কি পালন করেছে তার সরকার? এই হচ্ছে মোদী সরকারের কিষাণ প্রেম। আগে আদানিদের কর্পোরেট স্বার্থ, পরে কিষাণ। আর মজদুর নতুন শ্রম কোড নিয়ে দেশের সমস্ত শ্রমিক সংগঠন আন্দোলনে নেমেছে। এ নিয়ে বিস্তারিত জানতে আমার আগের করা ভিডিওটি দেখতে পারেন, এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই মুহূর্তে ঘরে ও বাইরে প্রবল চাপে নরেন্দ্র মোদী। গোটা বিশ্ব দেখছে আমেরিকার প্রেসিডেন্টের চাপে কিভাবে সারেন্ডার করছেন মোদী। গদি মিডিয়ার বানানো বিশ্বগুরুর রাংতার মুকুট কবেই খুলে পড়ে গেছে। আর ঘরে ভোট চুরির একেবারে সুনির্দিষ্ট তথ্য নিয়ে হাজির রাহুল গান্ধী। রাস্তাঘাটে, গ্রামে-গঞ্জে তার কথাই যে মানুষ বিশ্বাস করছেন তা একটু মানুষের সঙ্গে কথা বললেই শোনা যাচ্ছে। সংখ্যালঘু, দলিত, ওবিসি সহ নতুন প্রজন্মের যুব সমাজেও যে রাহুলের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে তা বিভিন্ন স্বাধীন সংবাদ মাধ্যম দেখলেই বোঝা যায়। সুতরাং কৃষক এবং শ্রমজীবী মানুষদের স্বার্থে তার প্রাণ কতটা কাঁদে তা হঠাৎ বোঝাতে হচ্ছে মোদীকে। আর এই নতুন জুমলা শোনানোর জন্যেই কি তিনি বেছে নিয়েছিলেন ডক্টর স্বামীনাথনের শতবর্ষের অনুষ্ঠানটি? আর এখানেই কাহানি মে একটা বড় টুইস্ট আছে। তা কি মোদী এবং তার বক্তব্য লিখে দেওয়ার লোকেরাও খেয়াল করেননি? বিশ্ববিখ্যাত কৃষি বিজ্ঞানী ডক্টর MS স্বামীনাথনের নেতৃত্বাধীন কমিটির প্রস্তাবিত কৃষি ফর্মুলাটি নিয়ে খুব সংক্ষেপে একটু বললেই বিষয়টি স্পষ্ট হবে। ডক্টর স্বামীনাথনের নেতৃত্বে গঠিত ন্যাশনাল কমিশন ফর ফার্মার্সের রিপোর্টে একটি ফর্মুলার কথা বলা হয়েছিল। এই ফর্মুলার মূল প্রস্তাব ছিল ন্যূনতম সহায়ক মূল্য বা মিনিমাম সাপোর্ট প্রাইস বা সংক্ষেপে MSP নির্ধারণের জন্য একটি নির্দিষ্ট পদ্ধতির কথা, যাতে কৃষকদের আয় বাড়ানো যাবে। এই ফর্মুলাটি হলো MSP = C2 + 50%। এই C2 বলতে বোঝায় উৎপাদনের পূর্ণাঙ্গ খরচ, যার মধ্যে রয়েছে কৃষকের নিজস্ব শ্রম এবং পুঁজির খরচ, জমির ভাড়া বা মূল্য, অন্যান্য উৎপাদন খরচ মানে বীজ, সার, কীটনাশক, সেচ ইত্যাদি। এই খরচের উপর 50% মুনাফা যোগ করে ন্যূনতম কৃষি পণ্যের সহায়ক মূল্য বা MSP নির্ধারণ করা হবে। হ্যাঁ, কৃষকের আয় বৃদ্ধিকেই উন্নয়নের মাপকাঠি হিসেবে বিবেচনার কথা বলেছিলেন স্বামীনাথন। আর মোদির 3 কালা কানুনের উদ্দেশ্য কি ছিল বলে অভিযোগ ছিল কৃষকদের হকের লাভটি কেড়ে নিয়ে তা আদানির মতো কর্পোরেটের হাতে তুলে দেওয়ার। 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রাথমিকভাবে স্বামীনাথনের ফর্মুলা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও
পরবর্তীকালে সুপ্রিম কোর্টে হলফনামা দায়ের করে বলা হয় এটি বাস্তবায়ন করা সম্ভব নয়, কারণ এটি বাজারের ভারসাম্য নষ্ট করতে পারে, মানে কর্পোরেটের স্বার্থে আঘাত লাগে এমন কোনো কাজ করবে না এই সরকার। আর এটাই মোদির অর্থনীতির মূল ভিত্তি। আর ঠিক এখানেই আঘাত আসতে চলেছে এবার। তাই 23 বছরের রাজনৈতিক কর্তৃত্বের পর মোদি যে হঠাৎ এখন সূর্যাস্ত দেখতে পাচ্ছেন, তার কারণ কি এটাই? আসুন বিষয়টি একটু সরল করে বোঝার চেষ্টা করা যাক। আমেরিকায় ঘুষকাণ্ডের তদন্তে এখন মহাবিপাকে গৌতম আদানি। আর কয়েক ঘন্টা পরেই 11ই আগস্ট আমেরিকার আদালতে আদানির বর্তমান স্ট্যাটাস রিপোর্ট নিয়ে আলোচনা হওয়ার কথা। গৌতম আদানিকে পাঠানো সমন এখনও কেন তার হাতে পৌঁছে দেওয়া হয়নি তা নিয়ে গত জুন মাসেই প্রশ্ন করেছিল মার্কিন আদালত। সেই প্রশ্নের উত্তর 11ই আগস্ট মার্কিন আদালত আবার জানতে চাইবে। একটা অন্য কিছুর আশঙ্কা কি আপনার মনে আসছে? কারণ এর মধ্যেই খবর এসেছে গৌতম আদানি তার সবচেয়ে আলোচিত এবং লাভজনক সংস্থা আদানি পোর্টের সিইও পদ থেকে সরে গেছেন। অন্যদিকে আর এক মিত্র মুকেশ আম্বানির রিলায়েন্স রাশিয়া থেকে ক্রুড অয়েল এনে লক্ষ কোটি টাকা উপার্জন করেছেন গত কয়েক বছর ধরে। রাশিয়া থেকে ভারত সস্তায় ক্রুড অয়েল পাচ্ছে বলে যে খবর আমরা পাই, তার আসল কথাটি হলো সস্তার ওই তেল পেয়ে থাকে মুকেশ আম্বানির সংস্থা। মুকেশ আম্বানি ওই তেল রিফাইন বা পরিশোধন করে চড়া দামে তা বিক্রি করে ইউরোপের বাজারে, এবং লাভের কড়িও মূলত তাদের পকেটেই যায়। ভারতের সাধারণ মানুষের ওই সস্তা তেলে কোনো লাভ হয়েছে কি? ডিজেল পেট্রোলের দাম কি কমেছে? নির্দিষ্ট 2-3টি কর্পোরেটের জন্য মোদিনোমিক্সের এই খেলা এখন অনেকেই ধরে ফেলেছেন, বিশেষ করে দেশের মানুষ। তবে সবচেয়ে ভালো কি ধরতে পেরেছেন ট্রাম্প? তার 50% শুল্কের চাপে ভারতীয় কর্পোরেট সংস্থাগুলোর সবচেয়ে বেশি অসুবিধা হওয়ার কথা। ট্রাম্প সময় দিয়েছেন মাত্র 21 দিন, তার মধ্যেই নরেন্দ্র মোদীকে করতে হবে এসপার অথবা ওসপার। আর এদিকে ভারতীয় কর্পোরেটদের বিপুল পরিমাণ, মানে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর ব্যাংকে। আমেরিকান সেনেটর এবং ট্রাম্পের নজর ভারতীয় কর্পোরেটদের টাকার এই উৎসের উপরে। অন্যদিকে ভারতের কৃষি এবং ডেয়ারি শিল্পে আমেরিকান আগ্রাসন হলে ভারতের কৃষি এবং ডেয়ারি শিল্পের সমূহ সর্বনাশ, এটা আমরা সবাই জানি। খোদ আরএসএসই এর চূড়ান্ত বিরোধী, তা তারা স্পষ্ট জানিয়েও দিয়েছে। ভারতের কর্পোরেটের উপর নির্ভরশীল মোদির অর্থনীতি এখন পড়ে গেছে এই জাঁতাকলে। একেই বলে শাখের করাত, এগোলেও কাটবে, পিছলেও কাটবে। আমেরিকান নির্ভর ভারতীয় কর্পোরেটদের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য চৌপট করে দিয়ে রাতারাতি চীন ও রাশিয়ার মুখাপেক্ষী হওয়া কি আদৌ সম্ভব? এর উত্তর কিন্তু সবচেয়ে ভালো জানেন নরেন্দ্র মোদী নিজেই। আর জানেন বলেই কি তিনি এখন শুনতে পাচ্ছেন বিপদের ঘণ্টা? গদি মিডিয়া দিয়ে কি এই বিপদ এড়ানো যাবে? আপনি কি মনে করেন? অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।